নমস্কার, স্বাগত বন্ধুরা উত্তরণ ইউটিউব চ্যানেলে। আজও আমি উপস্থিত হয়েছি ডে 4 অর্থাৎ পর্ব 4। বিগত বিভিন্ন চাকরির পরীক্ষা যেমন ডাব্লিউবিসিএস, গ্রুপ সি, গ্রুপ ডি, ফুড এসআই, মিসলেনিয়াস, কনস্টেবল, বিভিন্ন যে পরীক্ষাগুলিতে ভারতের ইতিহাস থেকে যে প্রশ্নগুলো এসেছে সেই প্রশ্নগুলি একটা সিরিজে তুলে ধরছি। আজকে তাই চতুর্থ পর্বে উপস্থিত হলাম। শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এবং সেই সঙ্গে রিকোয়েস্ট করব প্রথম, দ্বিতীয়, তৃতীয় ভিডিওটা গিয়ে দেখবেন, নাহলে সিরিজটা মিস করবেন। পুরো ডিটেলসে আমি আলোচনা করব, তাই সময় না নষ্ট করে আজকের মূল বিষয়ে চলে যাচ্ছি বন্ধুরা। চতুর্থ পর্বের প্রথম প্রশ্ন, ভিভিআই শিবাজির গুরু কে ছিলেন? তুকারাম, রামদাস, ঈশা খাঁ না সম্রাট আকবর? উত্তর হবে শিবাজির গুরু ছিলেন অপশান খ রামদাস। পুরো নামটা মনে রাখবেন, সাধু সমর্থ রামদাস। পুরো নাম হচ্ছে সাধু সমর্থ রামদাস। এই রামদাস ছিলেন শিবাজির আধ্যাত্মিক এবং ধর্মীয় গুরু, এবং সামরিক এবং রাজনৈতিক গুরু ছিলেন শিবাজির মা জিজাবাই এবং মন্ত্রী দাদাজি কণ্ডদেব। মনে রাখবেন, সামরিক এবং রাজনৈতিক গুরু ছিলেন শিবাজির মা জিজাবাই এবং মন্ত্রী দাদাজি কণ্ডদেব, কিন্তু এখানে শিবাজির গুরু ছিলেন, আধ্যাত্মিক গুরু ছিলেন সাধু সমর্থ রামদাস। উত্তর অপশান খ রামদাস। চলে এলাম পরবর্তী প্রশ্ন, দাদু ছিলেন, এটি ডাব্লিউবিসিএস পরীক্ষায় এসেছে, ভক্তিবাদী মতবাদের প্রচারক পণ্ডিত জওহরলাল নেহেরু, বাল গঙ্গাধর তিলক না দাদাভাই নৌরোজি? প্রত্যেকেই জানেন যে ভারতের ইতিহাসে যে ভক্তি আন্দোলন হয়েছিল, সেই ভক্তি আন্দোলনের অন্যতম একজন সাধু বা কবি ছিলেন দাদু। পুরো নাম হচ্ছে দাদু দয়াল। তাহলে এখানে উত্তর হবে ক, ভক্তিবাদী মতবাদের প্রচারক, যিনি পাঞ্জাবে জন্মগ্রহণ করেছিলেন। পরের প্রশ্ন, এটিও ডাব্লিউবিসিএস পরীক্ষায় এসেছে, তাঁতিয়া টোপি ছিলেন নানা সাহেবের পিতামহ, সেনাপতি না জামাতা? প্রত্যেকেই জানেন তাঁতিয়া টোপি ভারতের ইতিহাসে যে 1857 সালে মহাবিদ্রোহ হয়েছিল এবং ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের একজন স্বাধীনতা সংগ্রামী। তার প্রকৃত নাম কিন্তু মনে রাখবেন, রামচন্দ্র পাণ্ডুরং। রামচন্দ্র পাণ্ডুরং ছিল তাঁতিয়া টোপির প্রকৃত নাম। এটাও কিন্তু পরীক্ষায় এসেছিল। এখানে তাঁতিয়া টোপি ছিলেন নানা সাহেবের সেনাপতি, মনে রাখবেন সেনাপতি, আর নানা সাহেব ছিলেন পেশোয়া বাজিরাওয়ের দত্তক পুত্র। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। চলে এলাম পরবর্তী প্রশ্ন। এই প্রশ্নটি মিসলেনিয়াস এবং ডাব্লিউবিসিএস পরীক্ষায় এসেছে। লাহোরের সন্ধি হয় 1840, 1845, 1846, 1850 সালে। লাহোর সন্ধি ভারতের ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ সন্ধি। এটি ছিল প্রথম ইঙ্গো শিখ যুদ্ধের অবসান। এই সন্ধিটা হয়েছিল ব্রিটিশ এবং শিখদের মধ্যে। এই সন্ধিটি হয়েছিল 1846 সালের 9 মার্চ। তাহলে উত্তর হবে অপশান গ, 1846 সালে 9 মার্চ। এই সন্ধির ফলে ভারতের যে মূল্যবান কোহিনূর হীরা, সেটি ব্রিটিশদের হস্তগত হয়। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। এই প্রশ্নটিও খুবই গুরুত্ব, এমন কোনো পরীক্ষা হয়নি যে পরীক্ষাতে আসেনি এই প্রশ্নটি। অশোকের শিলালিপি প্রথম পাঠোদ্ধার করেন প্রিন্সেপ, হিউয়েনসাং, প্লিনি, প্লুটার্ক? উত্তর হবে অশোকের শিলালিপি প্রথম পাঠ উদ্ধার করেন 1837 খ্রিস্টাব্দে জেমস প্রিন্সেপ। আর প্রত্যেকেই জানেন যে অশোকের শিলালিপি কিন্তু ব্রাহ্মী এবং খরষ্টি ভাষায় লেখা এবং প্রাকৃত খানিকটা লেখা হয়েছিল। মনে রাখবেন, তাহলে অনেকগুলো উত্তর পেলাম। অপশান ক জেমস প্রিন্সেপ, কত সালে? 1837 সালে। এবং কোন ভাষায় রচিত এগুলো? অশোকের শিলালিপিটা ব্রাহ্মী, খরষ্টি এবং প্রাকৃত, মনে রাখবেন। চলে যাচ্ছে পরবর্তী প্রশ্নে। চলে এলাম পরবর্তী প্রশ্ন, শাহজাহানের রাজত্বকালে ভারতে আসেন কলহন, পতঞ্জলি, তেভারনিয়ে, দ্বিতীয় পুলকেশী? শাহজাহানের রাজত্বকালে ভারতে আসেন ফ্রান্সের একজন হীরা ব্যবসায়ী অর্থাৎ রত্ন ব্যবসায়ী এবং ভ্রমণকারী টেভারনিয়ে। তাহলে উত্তর হবে অপশন গ টেভারনিয়ে। চলে এলাম পরবর্তী প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ। জৈনদের প্রথম ও শেষ তীর্থঙ্কর হলেন? মনে রাখবেন, জৈন ধর্মের মোট 24 জন তীর্থঙ্কর এসেছিলেন। তার এখানে উত্তর হবে ঋষভনাথ এবং মহাবীর। ঋষভনাথ এর অপর নামও মনে রাখবেন আদিনাথ, এবং শেষ হচ্ছে তীর্থঙ্কর
বর্ধমান মহাবীর। তাহলে উত্তর হবে এখানে ঋষভনাথ এবং মহাবীর, অর্থাৎ অপশান ক। চলে যাব পরবর্তী প্রশ্নে। মিসলেনিয়াস এবং ডাব্লিউবিসিএস পরীক্ষায় এই প্রশ্নটি এসেছে। তত্ত্ববোধিনী পত্রিকা প্রকাশ করেন বিদ্যাসাগর, দেবেন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, হরিশচন্দ্র মুখোপাধ্যায়। মনে রাখবেন তত্ত্ববোধিনী পত্রিকার প্রতিষ্ঠাতা হচ্ছে দেবেন্দ্রনাথ ঠাকুর। তাহলে অপশান খ হবে উত্তর। আর মনে রাখবেন সম্পাদক ছিলেন অক্ষয় কুমার দত্ত। তাহলে এখানে উত্তর হবে দেবেন্দ্রনাথ ঠাকুর। চলে এলাম পরবর্তী একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভারতকে নৃতত্ত্বের জাদুঘর বলেন ভিনসেন্ট স্মিথ, হেরোডোটাস, বার্নেট, কানিংহাম। উত্তর হবে এখানে ভারতকে নৃতত্ত্বের জাদুঘর বলেন অপশান ক ভিনসেন্ট স্মিথ। কেন বলেছিলেন না, ভারতের বিভিন্ন জাতি, ধর্ম, সংস্কৃতির এবং ভাষার মধ্যে যে বৈচিত্র্যতা ছিল, সেই বৈচিত্র্যতার জন্য তিনি ভারতকে নৃতত্ত্বের জাদুঘর বলেছেন। তাহলে উত্তর হবে ভিনসেন্ট স্মিথ। দারুণ প্রশ্ন। ভিভিআই বাংলার আকবর বলা হয় বলবনকে, হুসেন শাহকে, বীরবলকে, হেস্টিংকে। বাংলার আকবর বলা হয় অপশান খ হুসেন শাহকে, যার রাজত্বকাল ছিল 1494 থেকে 1538 সাল পর্যন্ত বাংলা শাসন করেন। তাহলে এখানে উত্তর হবে হুসেন শাহ। চলে যাও পরবর্তী প্রশ্নে। চলে এলাম পরবর্তী একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এমন কোনো পরীক্ষায় এই প্রশ্নটি আসেনি। প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। ভিভিআই সিধু ও কানহুর নাম যুক্ত যে বিদ্রোহের সঙ্গে, কোল বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ, চুয়াড় বিদ্রোহ না পাইক বিদ্রোহ। প্রত্যেকেই জানেন যে সাঁওতাল বিদ্রোহের সঙ্গে যুক্ত, যেটি 1855 খ্রিস্টাব্দে 30শে জুন বর্তমানে ঝাড়খণ্ডের যেখানে রাজমহল পাহাড়ের পাদদেশে সিধু কানুর নেতৃত্বে সাঁওতাল বিদ্রোহ হয়েছিল কিন্তু। তাহলে উত্তর হবে অপশান খ সাঁওতাল বিদ্রোহ। এবং মনে রাখবেন 1855 30শে জুন বর্তমানে ঝাড়খণ্ড জেলা। ভারতে ইনকিলাব জিন্দাবাদ ধ্বনিটির প্রথম তোলেন ভগৎ সিং, আমির খসরু, অলবেরুনি, কলহন। উত্তর হবে ইনকিলাব জিন্দাবাদ। এই ধ্বনিটি প্রথম তোলেন ভগৎ সিং এবং বটুকেশ্বর দত্ত। সালটাও মনে রাখবেন 1929 সালে 8ই এপ্রিল, যেদিন দিল্লির সেন্ট্রাল অ্যাসেম্বলিতে বোমা নিক্ষেপ করছিলেন, তখন ভগৎ সিং এবং বটুকেশ্বর দত্তের মুখনিঃসৃত এই ধ্বনিটি উচ্চারিত হয়েছিল। তাহলে উত্তর হবে অপশান ক ভগৎ সিং। সালগুলোও মনে রাখবেন 1929 8ই এপ্রিল। চলে এলাম বন্ধুরা আমরা পরবর্তী প্রশ্ন। পদ্মাবত গ্রন্থের রচয়িতা হর্ষবর্ধন, গোপাল, মালিক, মোহাম্মদ জায়সী না ধনানন্দ। পদ্মাবত একটি জনপ্রিয় গ্রন্থ, যেটি রচয়িতা হলেন অপশান গ মালিক মোহাম্মদ জায়সী, যেটি ফার্সি লিপিতে এবং অবধি ভাষায় 1540 খ্রিস্টাব্দে রচিত হয়েছিল। পাঞ্জাবের কেশরী নামে পরিচিত ছিলেন, অর্থাৎ পাঞ্জাবের সিংহ বলা হয় কাকে? ভগৎ সিংকে, লালা হরদয়াল, গোপালকৃষ্ণ গোখলে না লালা লাজপত রায়। না, দুরন্ত সাহসিকতা এবং তেজস্বিতার জন্য লালা লাজপত রায়কে পাঞ্জাবের সিংহ বলে গণ্য করা হতো, তাই তাকে পাঞ্জাব কেশরী বলা হতো। তাহলে উত্তর হবে অপশান ঘ। চলে এলাম পরবর্তী প্রশ্ন। ভারতে ওয়াহাবি আন্দোলনের প্রকৃত প্রবর্তক বলা হয় সৈয়দ আহমদকে, মঈনুদ্দিনকে না শরীয়ত উল্লাহকে না মীর নিসার আলীকে। এখানে উত্তর হবে অপশান ক সৈয়দ আহমদকে। সেই সঙ্গে বন্ধুরা মনে রাখবেন মীর নিসার আলী কিন্তু বঙ্গদেশে ওয়াহাবি আন্দোলনের অন্যতম একজন নেতৃত্বদানকারী ব্যক্তিত্ব ছিলেন। চলে যাচ্ছে পরবর্তী প্রশ্ন। ফরাজি আন্দোলনের সূত্রপাত করেন। বলে রাখি ফরাজি আন্দোলন ছিল একটি প্রথম দিকে ধর্মীয় ও সংস্কারমূলক আন্দোলন, যেটির মূল উদ্দেশ্য ছিল ইসলামে যে গোঁড়ামি এবং কুসংস্কার এবং ইসলামিক যে নীতিগুলো ছিল সেগুলো দূরীভূত করে ইসলামকে নতুন রূপে প্রতিষ্ঠা করা। এটাই ছিল ফরাজি আন্দোলনের মূল উদ্দেশ্য। কিন্তু পরবর্তীকালে এই আন্দোলনটি কৃষক আন্দোলনের রূপ নিয়েছিল। কিন্তু বলে রাখি ফরাজি আন্দোলন শুরু করেছেন, সূত্রপাতটা করেন 1818 সালে পূর্ববঙ্গে হাজি শরীয়তুল্লাহ। তাহলে উত্তর হবে অপশান গ হাজি শরীয়তুল্লাহ। কত? 1818 সালে। চলে এলাম পরবর্তী প্রশ্ন। সন্ন্যাসী বিদ্রোহ কত খ্রিস্টাব্দে সংগঠিত হয়েছিল? 1764, 1767, 1765, 1799 খ্রিস্টাব্দে। এর উত্তরটা আপনারা আমাকে কমেন্টে জানাবেন। বলে রাখি সন্ন্যাসী বিদ্রোহ, চুয়াড় বিদ্রোহ, ফরাজি বিদ্রোহ কিন্তু ভারতের ইতিহাসেই প্রায় কাছাকাছি সময়ই হয়েছিল, কিন্তু 1760
থেকে শুরু করে 1800 সাল পর্যন্ত। এবং আনন্দমঠ, বঙ্কিমচন্দ্রের যে আনন্দমঠ উপন্যাস, তার পটভূমি ছিল কিন্তু এই সন্ন্যাসী বিদ্রোহ। ভিভিআই একটি প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, বহুবার এসেছে। বিধবা বিবাহ আইন কোন বছরে কার্যকরী হয়? 1856, 1858, 1860, 1865 খ্রিস্টাব্দে। বলে রাখি 1856 খ্রিস্টাব্দে 26শে জুলাই। তাহলে উত্তর হবে 1856 খ্রিস্টাব্দে, অপশন ক 26শে জুলাই। আর দুটো নাম অবশ্যই মনে রাখবেন, একটি হচ্ছে শ্রদ্ধেয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান কোনোদিন ভোলা যাবে না, আর আরেকজন হচ্ছেন লর্ড ডালহৌসি। মনে রাখবেন এই দুটো। হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় যে পত্রিকাটির সম্পাদনা করেন সেটির নাম? ডাব্লিউবিসিএস পরীক্ষা এসেছে, অপশান থাকার দরকার নেই। অপশান গ হবে দ্য হিন্দু পেট্রিয়ট। অপশান গ দ্য হিন্দু পেট্রিয়ট। চলে এলাম অপর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে প্রশ্ন ডাব্লিউবিসিএস পরীক্ষায় বহুবার এসেছে। কে আন্দামানের নতুন নাম দেন শহীদ দ্বীপ এবং নিকোবরের নাম দেন স্বরাজ দ্বীপ? মনে রাখবেন সেটা হচ্ছে অপশান খ নেতাজি সুভাষচন্দ্র বসু, 1943 খ্রিস্টাব্দে। তাহলে আজকে এই পর্যন্তই থাক বন্ধুরা। সেই সঙ্গে জানিয়ে রাখি, আপনারা আগের 3টি যে পর্ব আছে, প্রথম দ্বিতীয় পর্বগুলো এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে। লিঙ্কগুলোতে একটু চেপে ধরবেন, লিঙ্কগুলো ওপেন হয়ে যাবে বন্ধুরা। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।